বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা প্রথম পত্রের কয়েকটি অধ্যায়ের আগে আলোচনা করেছি এবং রিভিশন প্রায় শেষ পর্যায়ে। কয়েকবার তোমাদের এই অধ্যায়গুলি থেকে অঙ্ক করানো হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিভিন্ন বোর্ড পরীক্ষায় আগত প্রশ্নগুলি সমাধান করা হয়েছে। আজকে আমরা যে অধ্যায়টি রিভিশনে যাব সেটা হচ্ছে রিয়ামিল। এর আগে তোমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যে অধ্যায়টি পড়ানো হয়েছিল, এই অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক করানো হয়েছে, বালিকাতে দেওয়া হয়েছে। এগুলি তোমরা ভালো করে কমপ্লিট করবে এবং বিগত ক্লাসগুলিতে যে অঙ্কগুলি করানো হয়েছিল সেগুলি তোমাদেরকে ফলো করতে হবে এবং এগুলির আলোকে আরো নতুন করে অঙ্ক করতে হবে, ভাষা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে পরীক্ষায় সহজেই সমাধান করতে পারো, উত্তর দিতে পারো। এই জন্য তোমাদের এই সময়টাকে কাজে লাগিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে যে কোনো ধরনের সমস্যা তোমরা সহজেই সমাধান করতে পারো। তো আজকে আমরা রিয়ামিল নিয়ে আলোচনা করব। হিসাব চক্রের যে ডাক সে অনুযায়ী আমরা জানি ব্যবসায়িক লেনদেনগুলি আমরা প্রথমে আইডেন্টিফাই করি কোনগুলো ব্যবসায়িক লেনদেন এবং কোনগুলো ব্যবসায়িক লেনদেন নয়। প্রথম আমাদের কাজ হচ্ছে দৈনন্দিন ব্যবসায়িক জগতে যে ধরনের ঘটনা সংঘটিত হয়ে থাকে এই ঘটনাগুলি থেকে আমাদেরকে যে সমস্ত ঘটনার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে এবং অর্থের অঙ্কের পরিমাণযোগ্য can be measured in monetary and in money and changes in financial position, যে সমস্ত ঘটনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং অর্থের অঙ্কের পরিমাণযোগ্য, এগুলিকে আমরা ব্যবসায়িক লেনদেন হিসাবে চিহ্নিত করব বা আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পর আমাদের কাজ হচ্ছে রেকর্ডিং করা বা লেনদেন লিপিবদ্ধ করা। লিপিবদ্ধ করার পরে আলাদাভাবে শ্রেণী বিন্যাসিত করা হয়, বিভিন্ন শিরোনামে খতিয়ান প্রস্তুত করা হয়। প্রত্যেকটা হিসাব খাতকে আলাদা আলাদা শ্রেণীর অধীনে সাজিয়ে খতিয়ান প্রস্তুত করা হয় এবং পরবর্তী ধাপে খতিয়ানের যেগুলোকে নিয়ে রিয়ামিল প্রস্তুত করা হয়, অর্থাৎ খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স সমূহের সমন্বয়ে রিয়ামিল প্রস্তুত করা হয়। ডেবিটের এবং ক্রেডিটের একটি আলাদা কাগজে সাজিয়ে আলাদাভাবে খতিয়ান থেকে রিয়ামিল প্রস্তুত করা হয় এবং রিয়ামিলের দুই পাশ সমান হয়। ডেবিট এবং ক্রেডিট দুই পাশ কি হবে? সমান। এক্ষেত্রে রিয়ামিল প্রস্তুতের সময় আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হয় এবং রিয়ামিল কিছু প্রস্তুত প্রণালী আছে। রিয়ামিলের মূলত যে সমস্ত হিসাব খাতগুলি রিয়ামিলের ডেবিট পাশে আসবে এগুলি অনেকবার আলোচনা করা হয়েছে, তোমরা অনেকে ভালো করে পারো। তারপর একটু নিজে বিস্তারের জন্য একটু মনে করে দিয়েছি, যাবতীয় সম্পদ, খরচ, উত্তোলন এগুলিকে রিয়ামিলের ডেবিট পাশে যাবে। যে কোনো ধরনের সম্পদ হোক, সেটা চলতি সম্পদ হতে পারে, স্থায়ী সম্পদ হতে পারে, সেই সম্পদগুলি কি হবে? রিয়ামিলের ডেবিট পাশে আসবে। এরপরে খরচগুলি, প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় খরচ, এছাড়া পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, যত ধরনের ব্যয় বা খরচগুলি আছে সমস্ত খরচগুলি এবং ব্যয়গুলি ডেবিট পাশে আসবে। এছাড়া উত্তোলন, মানি কর্তৃক উত্তোলন, এটাও ডেবিট পাশে। আর ক্রেডিট পাশে যে উপাদানগুলি আসবে বা হিসাব খাতগুলি সেগুলির মধ্যে মূলধন, দায় এবং যাবতীয় আয়গুলি রিয়ামিলের ক্রেডিট পাশে আসবে। এখন মূলধনের ছাড়া যে দায়গুলি আছে, দায়ের মধ্যে চলতি দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আছে, সমস্ত দায়গুলি, যে বাহ্যিক যত দায় আছে সমস্ত দায়গুলি রিয়ামিলের ক্রেডিট পাশে আসবে এবং আয়গুলি, যত ধরনের আয়, মুনাফা জাতীয় আয়, সমস্ত আয়গুলি অপরিচালন আয় ক্রেডিট পাশে আসবে। এভাবে আমরা একটা লিস্ট তৈরি করবো। এখানে একটি কোয়েশ্চেন হচ্ছে, কিছু কিছু উপাদান আছে বা হিসাব খাত আছে যেগুলি রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এগুলি এর আগে ক্লাসে অঙ্ক করানো হয়েছিল, আলোচনা করা হয়েছিল। তো অঙ্ক করতে গেলে যেমন সম্ভাব্য দায়, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়, অনেকগুলি উপাদান আছে। আবার সম্পত্তি সম্পদ, সমাপনী দায় দেওয়া থাকে, মণিহারি, প্রারম্ভিক মণিহারি ক্রয়, এরপরে সমাপনী মণিহারি দেওয়া থাকে। এগুলি আগে যে ক্লাসগুলি করানো হচ্ছে, অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের কি সুবিধা হবে এই ক্লাসগুলি ফলো করলে। আজকেও আমরা এই ধরনের কিছু আলোচনা করব।
তো আমরা একটি অঙ্ক করবো, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2016 সালের 5 নং প্রশ্ন। সিলেট বোর্ড 2016 সালের 5 নম্বর কোশ্চেনটা আমরা একটু ফলো করবো সবাই। তোমরা বইয়ের সামনে রাখো, তাহলে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। এখানে দেওয়া আছে আয় ব্যবসা প্রতিষ্ঠানে আমরা জানি সেবামূলক প্রতিষ্ঠান আছে, কেনাবেচামূলক প্রতিষ্ঠান আছে, উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়ে থাকে। প্রতিষ্ঠানের কার্যক্রম দিলে বেসিস অফ অ্যাক্টিভিটিস, যেমন কেউ কেনাবেচা করে মুনাফা করে থাকে, কেউ সেবা প্রদান করে থাকে, কেউ উৎপাদন করে বিক্রয় করে থাকে। তো এক্ষেত্রে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, জনাব সালাউদ্দিন একজন আইনজীবী, লয়ার, মানে সেবামূলক কাজ করে থাকে। 2015 সালে 31 ডিসেম্বর তারিখে তারিখ সাপোর্টে নিয়মিত 95 পাওয়া গেছে। এটিও আমি আলোচনা করছি, তোমরা খেয়াল করলে হবে, বই থেকে তোমাদের সামনে থাকবে। এখানে আছে সেবা আয় উত্তোলন, মনিহারি ক্রয়, অনুপার্জিত সেবা আয়, প্রাপ্য সেবা আয়, বিজ্ঞাপন, প্রারম্ভিক মনিহারি, সমাপনী মনিহারি। এখানে খেয়াল রাখতে হবে মনিহারি ক্রয় আছে, প্রারম্ভিক মনিহারি আছে, সমাপনী মনিহারি আছে। তাহলে এক্ষেত্রে মনিহারি সমাপনীটা অন্তর্ভুক্ত হবে না, এটা আমরা পড়াশোনা আলোচনা করবো। মূলধন, এরপরে আরো আছে অফিস সরঞ্জাম, আসবাবপত্র, আইন বই, ল বুক, এটা হচ্ছে সম্পদ লয়ারের জন্য ডেবিট হবে। বেতন, প্রদেয় হিসাব, চেম্বার ভাড়া, আয়কর বা সমিতিতে চাঁদা, মক্কেল থেকে আপ্যায়ন বাবদ ব্যয়। এই হিসাব খাতগুলি দেওয়া আছে, হিসাব প্রতিগুলি দেওয়া আছে। ক নম্বর যে কোশ্চেন করা হয়েছে এখানে মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ, মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ ক নম্বর কোশ্চেনটা আমি করব। মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এখানে মনিহারি প্রারম্ভিক সমাপনী এবং মনিহারি ক্রয় দেওয়া থাকলে প্রারম্ভিক মনিহারির সাথে মনিহারি ক্রয় যোগ হবে এবং সমাপনী মনিহারি বাদ দিলে আমরা মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ এখানে মনিহারি যেটা ব্যবহৃত হয়েছে বা যে পরিমাণ মনিহারি ব্যয় হয়েছে খরচ হিসাবে, সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে প্রারম্ভিক মনিহারির সাথে মনিহারি ক্রয় যোগ হবে এবং সমাপনী মনিহারি বাদ দিলেই ব্যবহৃত মনিহারি পরিমাণ অথবা মনিহারি খরচের পরিমাণ, স্টেশনারি ইউজড যেটা, সেটা আমাদের বের হয়ে যাবে। তো আমরা এখন এটা দেখিয়ে দিচ্ছি। প্রারম্ভিক মনিহারির পরিমাণ দেওয়া আছে 4000 টাকা, প্রারম্ভিক মনিহারি 4000 আর মনিহারি ক্রয় 10000। এই 4000 এর সাথে 10000 যোগ করলে আমাদের এখানে 14000 হবে মনিহারি ব্যবহার উপযোগী বা স্টেশনারি অ্যাভেলেবল ফর ইউজ। আর এখান থেকে সমাপনী মনিহারিটা ক্লোজিং স্টেশনারি বাদ দিলে
ব্যবহৃত মনিহারি বা মনিহারি খরচের পরিমাণ বের হবে। এখানে সমাপনী মনিহারির পরিমাণ হচ্ছে ৮,০০০ টাকা। সমাপনী মনিহারি থেকে এখানে আমাদের ৮,০০০ টাকা বিয়োগ করলে ৬,০০০ টাকা হচ্ছে মনিহারি পরিমাণ, মনিহারি খরচের পরিমাণ। প্রারম্ভিক মনিহারি ৪,০০০, মনিহারি ক্রয় ১০,০০০, টোটাল অ্যাভেলেবল ১৪,০০০, আর সমাপনী মনিহারি ৮,০০০ বিয়োগ করলে এখানে আমাদের ব্যবহৃত মনিহারি পরিমাণ বা মনিহারি বাবদ ব্যয়ের পরিমাণ ৬,০০০ টাকা। ৬,০০০ কোশ্চেনে বলা হয়েছে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ক নম্বর কোশ্চেন, স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এখানে যে সমস্ত স্থায়ী সম্পত্তিগুলি আছে সেগুলি যোগ করতে হবে এবং চলতি দায়ের ক্ষেত্রে যেগুলি স্বল্পমেয়াদী দায় আছে সেগুলি আমাদের এখানে লিখতে হবে। স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা আগে সম্পদগুলো বের করব। স্থায়ী সম্পদ এখানে আছে অফিস সরঞ্জাম, আসবাবপত্র, আইন বই, এগুলি এই তিনটা যোগ করতে হবে। অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ, এখানে লিগ্যাল বুক বা আইন বই, যেটা বইটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ, কারণ একটা আইনজীবী তার সেবামূলক কাজের জন্য অবশ্যই বইতে বিভিন্ন আইনের দ্বারা ফলো করার জন্য বই অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে এই বইটাও দীর্ঘমেয়াদী কাজের জন্য ব্যবহৃত হয় বা এটা অবশ্যই 1 বছরের চেয়ে অধিক সময়ের জন্য, কারণ বইটা একটা স্থায়ী সম্পদ হিসেবে থাকবে, এই জন্য এটাকে স্থায়ী সম্পদ হিসেবে দেখাতে হবে। এক্ষেত্রে আমাদের অফিস সরঞ্জাম, আসবাবপত্র, আইন এগুলি আসবে স্থায়ী সম্পদের। অফিস সরঞ্জামের পরিমাণ এখানে দেওয়া আছে 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, আইন বই 10,000 টাকা। এগুলি যোগ করলে আমরা মোট স্থায়ী সম্পদের পরিমাণ পেয়ে যাবে।
সরঞ্জামের পরিমাণ 50,000, আসবাবপত্র 30,000, আইন বই 10,000। টোটাল স্থায়ী সম্পদের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। আমরা ক্লোজ করে দেব। এরপর আমাদের চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। চলতি দায়ের মধ্যে এখানে দেওয়া আছে অনুপাতিক সেবা আয়, প্রদেয় হিসাব, এই দুটো আছে চলতি দায়। অনুপার্জিত সেবার পরিমাণ 30,000 টাকা, প্রদেয় হিসাবের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। এটা হচ্ছে নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ছিল, মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। স্থায়ী সম্পদ সরঞ্জাম, আসবাবপত্র, আইন বই, মোট স্থায়ী সম্পদের পরিমাণ 90,000 টাকা। আর চলতি দায়ের মধ্যে অনুপাতিত সেবা, অনুপাতিত সেবা হচ্ছে অগ্রিম আয়, যেটা আনআর্নড রেভিনিউ। যেহেতু আমরা এখানে আয় অগ্রিম দিয়েছি, এখনো সেবা প্রদান করা হয়নি, সার্ভিস প্রোভাইড করা হয়নি, সেক্ষেত্রে যখন এটা সেবা প্রদান করা হবে বা যেগুলো সময় অতিক্রান্ত হওয়ার পরে যখন এটা অর্জিত হবে আয় হিসাবে, তাহলে সেটাকে অনুপাতিত আয় থেকে বিয়োগ করতে হবে। যেহেতু অগ্রিম আয় নেওয়া হয়েছে, এটা চলতি দায় হিসাবে দেখা যাবে। তাহলে অনুপাতিত সেবায় বা আনআর্নড রেভিনিউ যেটাকে বলা হয় 30,000 টাকা, আর প্রদেয় হিসাব 20,000। টোটাল চলতি দায়ের পরিমাণ কারেন্ট লায়াবিলিটি হচ্ছে এখানে 50,000 টাকা। টোটাল ফিক্সড অ্যাসেট 90,000, টোটাল কারেন্ট লায়াবিলিটিস 50,000। এটাই হচ্ছে নাম্বার রিকোয়ারমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। নাম্বার বলা হচ্ছে রেয়ামিল প্রস্তুত করার জন্য। এখানে রেয়ামিলটা আমরা প্রস্তুত করব
আমরা একটু ডেবিট ক্রেডিট আলাদা করে লিখছি যেহেতু আমাদের স্থান সংখ্যার সমস্যা হবে পরে, এজন্য আমরা ডেবিট গুলো আগে দেখাবো, পরে ক্রেডিট সেকশন থেকে টোটাল পেমেন্টটা মিলিয়ে দেব ইনশাআল্লাহ। এখানে প্রথম আমাদের এক নম্বরে ডেবিট হিসাব খাতে আসবে, সেটা হচ্ছে উত্তোলন। উত্তোলন 50,000 টাকা, মনিহারি ক্রয় 10,000 টাকা। উত্তোলন ডেবিট, মনিহারি ক্রয় ডেবিট, আর মনিহারি ক্রয়ের সাথে প্রারম্ভিক মনিহারিটা যোগ হবে, এখানে আসবে ডেবিট পাশে সমাপনী মনিহারিটা, সমাপনী মনিহারি এর মধ্যে আসবে, কারণ সমাপনী মনিহারি প্রারম্ভিক মনিহারি এবং মনিহারি ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রাপ্য সেবার আয় প্রাপ্য সেবা আয় বা ইনকাম রিসিভেবল, সার্ভিস রেভিনিউ রিসিভেবল, অর্থাৎ এখানে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায়নি, অর্থাৎ বকেয়া আয়। তাহলে আমরা বকেয়া আয় জানি কি প্রতি সম্পদ, তাহলে প্রতি সম্পদ বা যাবতীয় সম্পদ ডেবিট হবে, এই জন্য প্রাপ্য সেবা আয় বা রেভিনিউ রিসিভেবল এটা কি হবে ডেবিট পাশে দেখাতে হবে 40,000 টাকা। এরপরে বিজ্ঞাপন, বিজ্ঞাপন 8,000 টাকা, বিজ্ঞাপন 8,000, প্রারম্ভিক মনিহারি আছে 4,000, এটাও আসবে। প্রারম্ভিক মনিহারি 4,000। এরপরে আসবে অফিস সরঞ্জাম 50,000, অফিস সরঞ্জাম 50,000 দিয়ে সম্পূর্ণ। এরপরে আসবাবপত্র সম্পদ 30,000, আইন বই সম্পদ 10,000 ডেবিট। আইন বই 10,000, আসবাবপত্র 30,000, সম্পদ ডেবিট দিকে আসবে। এরপরে আছে বেতন, বেতন 30,000, চেম্বার ভাড়া 24,000। বেতন আমরা জানি বেতন খরচ, যাবতীয় খরচ কি ডেবিট মাসে আসবে, বেতন এবং চেম্বার ভাড়া এটাও কি ভাড়া যেটা সেটা কি খরচ হিসাবে ডেবিট দিকে আসবে। 30,000 বেতন, চেম্বার ভাড়া 24,000। এরপরে আয়কর, আয়কর হচ্ছে ব্যক্তিগত খরচ, মালিকের ব্যক্তিগত খরচ কি হবে উত্তোলন হিসাবে ডেবিট পাশে আসবে। আয়কর 35,000।
বা সমিতিতে চাঁদা 8,000, চাঁদা বাবদ এটা খরচ, বা সমিতিতে চাঁদা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা হিসাবে খরচ হিসাবে 5,000 টাকা ডেবিট। টাকা বা সমিতিতে চাঁদা ডেবিট। এছাড়া মক্কেলদের আপ্যায়ন বাবদ বা এন্টারটেইনমেন্ট এক্সপেন্স বা এন্টারটেইনমেন্ট বাবদ যে আপ্যায়ন খরচ হয়েছে সেটা কি হবে ডেবিট হিসেবে আসবে। মক্কেলদের আপ্যায়ন ব্যয়। এই টোটাল এগুলি হচ্ছে ডেবিট দিকে আসবে, এগুলি যোগফল হবে ডেবিট পাশে মোট টাকার পরিমাণ। তাহলে এই ডেবিট পাশে এই হিসাবটা করি উত্তোলন ক্রেডিট বুনিয়াদি কর প্রাপ্য সেবা বিজ্ঞাপন বাণিজ্যিক বুনিয়াদি সরঞ্জাম আসবাবপত্র আইন বই বেতন চেম্বার ভাড়া আয়কর অর্থনীতিতে চাঁদা মক্কেলদের আপ্যায়ন বাবদ ব্যয় 25,000 টাকা টোটাল এগুলি ডেবিট পাশের যোগফল হবে। ডেবিট পাশে মোট যোগফল হবে। এখন আমরা ক্রেডিট পাশে যোগফলটা দেখালে কি হবে আমাদের দুই পাশ সমান হয়ে যাবে। আমাদের একটু নোট রাখতে হবে ডেবিট পাশের যোগফল 3,24,000। ক্রেডিট হিসাব খাতাগুলোর মধ্যে আসবে আয় মূলধন এবং তার সংক্রান্ত যে সমস্ত হিসাবগুলি আছে সেগুলি এখানে ক্রেডিট পাশে আসবে। তো এখানে এই অঙ্কের আলোকে আমরা যেগুলি দেখছি সেখানে সেবা আয় আছে, মূলধনের পরিমাণ দেওয়া আছে, প্রদত্ত হিসাব আছে, অনুপাতিত আয় বা অগ্রিম আয় আছে। তাহলে আমরা লিখবো সেবা আয় 1,74,000। সেবা আয়, এরপর অনুপার্জিত সেবা আছে 30,000 দায়, এজন্য ক্রেডিট হবে। অনুপার্জিত সেবা হচ্ছে দায়, এর জন্য এটা ক্রেডিট পাশে আসবে। মূলধন আছে এখানে 1,00,000 টাকা, মূলধন ক্রেডিট পাশে আসবে 1,00,000।
এছাড়া এখানে আছে প্রদয় হিসাব 20,000, চারটা উপাদান এখানে পেজের পাশে আছে। সেবা আয়, অনুপাতিক সেবা আয়, মূলধন এবং প্রদয় হিসাব। এগুলি যোগফল করলে যেহেতু আগে ডেবিটের যোগফল ছিল আমাদের 3,24,000, এই দুইটা যোগফল কি হবে সমান হবে। তাহলে এখানে হবে 3,24,000। পেজের পাশে যোগফল হচ্ছে 3,24,000, এই চারটা উপাদানের যোগফল 3,24,000। আর ডেবিট পাশে যেগুলি দেখানো হয়েছিল সেখানে 14টা উপাদানের সমন্বয়ে 3,24,000 টাকা ছিল ডেবিট পাশে যোগফল, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দুই পাশে রেয়ামিল সমান হচ্ছে। এভাবে তোমরা বাসায় অনেকগুলি রেয়ামিল করতে পারো, যেহেতু তোমাদের এখন বাসায় পড়ালেখা করতে হয় সেই হিসাবে তোমাদের অনেক সময়, এই সময়টাকে কাজে লাগাবে, এটাই আমরা আশা করি। তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া থাকবে সিলেট বোর্ড 2015 সালে 5 নম্বর প্রশ্ন, এটা তোমরা কমপ্লিট করবে। এটা তোমরা বাসায় কমপ্লিট করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।